উৎপাদন খরচ কমিয়ে সক্ষমতা না বাড়ানো গেলে শুল্ক কমানোর পর মার্কিন বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা বাংলাদেশের জন্য কঠিন হবে, এমন কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। আর বিশ্লেষকরা বলছেন শুল্ক বেশ স্বস্তিদায়ক হলেও চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি না নিলে দীর্ঘমেয়াদে সংকটে পড়তে পারে দেশের রপ্তানি খাত। মেজবাহ হাসানের রিপোর্ট। বাংলাদেশের রপ্তানি পণ্যের একক বড় বাজার যুক্তরাষ্ট্র। 2024-25 অর্থবছরে দেশটিতে প্রায় $9 বিলিয়ন পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, যা 2023-24 অর্থবছরের তুলনায় 14% বেশি। এর বড় অংশ তৈরি পোশাক খাত থেকে। এমন অবস্থায় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের 20% শুল্ক কার্যকর মার্কিন বাজারে অন্য দেশের সাথে প্রতিযোগিতায় কতটুকু টিকতে পারবে বাংলাদেশ? আমাদের উৎপাদক যারা আছে, এই উৎপাদকরা যদি ব্র্যান্ড বায়ারদের সাথে যদি ভালোভাবে দর কষাকষি করে কিছুটা তাদের ঘাড়ে কিছুটা নিজেরা নিল, সেটা যদি বেটার করতে পারে ভিয়েতনাম থেকে, তাহলে আমরা কিন্তু অতিরিক্ত একই পরিমাণ শুল্ক সাপেক্ষেও আমরা আরো প্রতিযোগিতা সম্পন্নতা আমাদের বাড়বে। আমাদের যারা প্রধান প্রতিদ্বন্দ্বী তাদের তুলনায় আমরা একটা সমান জায়গায় বা স্বস্তির জায়গায় আছি। তাতে করে যেটা হবে যে আমাদের প্রতিদ্বন্দ্বিতার যে সক্ষমতা সেটা কমবে না, তবে বিজনেস কিছুটা ইম্প্যাক্টেড হইতেই পারে। কারণ হচ্ছে এই যে নতুন করে 20% ট্যারিফ অ্যাড হলো, যারা এইসব আমাদের পোশাক কেনেন তাদের তো হলো আপনার যে ফাইন্যান্সিয়াল পোর্টফোলিও, তাদেরকে কিন্তু 20% আপনার টাকা বেশি ইনভেস্ট করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন শুল্ক কমিয়ে আনায় স্বল্পমেয়াদী কোনো প্রভাব না পড়লেও উন্নয়নশীল রাষ্ট্রে উন্নতি করতে বেকায়দায় পড়তে পারে দেশের রপ্তানি খাত। এটা এক্সপোর্টার, ইম্পোর্টার, বায়ার, মানে ব্র্যান্ডস, রিটেইলার সবার মধ্যে আলোচনা করে কিভাবে একটা ফেয়ার সিস্টেমের মধ্যে সবাই এই অতিরিক্ত খরচটা ভাগ করে নিতে পারে, তার মধ্যেই বোধহয় সবার জন্য একটা মঙ্গল নিহিত আছে। আমাদের লোকাল ভ্যালু এডিশন, যাতে আমরা সেই কাঁচামাল, ইন্টারমিডিয়েট গুডস স্থানীয়ভাবে আমরা উৎপাদন করতে পারি, সেই সক্ষমতা আমাদের বাড়াতে হবে। ব্যবসায়ীরা বলছেন রপ্তানিতে প্রবৃদ্ধি ধরে রাখতে অবকাঠামো সুবিধা উন্নয়নের পাশাপাশি উৎপাদন বাড়াতে নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। টিকে থাকার প্রশ্ন কোথায়, যে এই যে এক্সট্রা ডিউটিটা পড়বে, এই জন্য জিনিসের দাম বাড়বে, দাম বাড়ার কারণে ভোক্তা কম করা করবে, আমাদের সেলস কমে যাবে, কমে গেলে আমাদের অর্ডার কমে যাবে, আমাদের ফ্যাক্টরিগুলো কিছুটা অর্ডার ক্রাইসিসে ভুগবে প্রথম 5-6 মাস। এইটা আমাদের জন্য একটু চ্যালেঞ্জের জায়গা হবে। ক্রমবর্ধমান মূল্যস্ফীতির সাথে নতুন করে শুল্কের বোঝা অন্য দেশের সাথে প্রতিযোগিতায় টিকে থাকা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মত সংশ্লিষ্টদের। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি চলছে। শনিবার সকালে তার হৃদযন্ত্র অস্ত্রোপচার শুরু হয়। সকালে হাসপাতালে চিকিৎসাধীন ডক্টর শফিকুর রহমানের স্বাস্থ্য পরীক্ষায় হৃদযন্ত্রে 5টি ব্লক পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তিনি সার্জন অধ্যাপক জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা নিচ্ছেন। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা। গত 19 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় 2 বার ঢলে পড়েন শফিকুর রহমান। পরে বসে বসে বক্তৃতা করেন। 2 দিনের বিশ্রামের পর তিনি রংপুর, খুলনা, মৌলভীবাজারে দলীয় কর্মসূচিতে যোগ দেন। এরপর আবারও অসুস্থ হয়ে বুধবার হাসপাতালে ভর্তি হন। পরীক্ষায় হৃৎপিণ্ডে ব্লক ধরা পড়ে। আন্তর্জাতিক বিমানবন্দর হলেও বাংলাদেশ বিমান ছাড়া অন্য কোনো বহুজাতিক এয়ারলাইন্সের যাতায়াত নেই সিলেটের ওসমানী বিমানবন্দরে। সরাসরি আন্তর্জাতিক ফ্লাইটের অভাবে বিড়ম্বনায় সঙ্গী সিলেট অঞ্চলের বিপুল সংখ্যক প্রবাসীর। অন্যদিকে ধারাবাহিক অনিয়ম আর দুর্নীতিতে মুখ থুবড়ে পড়েছে বিমানবন্দরের প্রায় 2,500 কোটি টাকার সম্প্রসারণ প্রকল্প। সিলেট থেকে সজল ছত্রীর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আনিস রহমান। বাংলাদেশের তৃতীয় বৃহত্তম বিমানবন্দর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটের বিপুল সংখ্যক প্রবাসী ও ভৌগোলিক অবস্থানগত কারণেও বেশ গুরুত্বপূর্ণ। তবে কোনো এক অদৃশ্য ইশারায় বারবারই বাধাগ্রস্ত হয়েছে বিমানবন্দরটির পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রক্রিয়া। বিমানের সীমিত আন্তর্জাতিক ফ্লাইটও স্থগিত হয় নানান অজুহাতে। মিডল ইস্টের যেই প্রাইভেট এয়ারলাইন্সগুলো রয়েছে সেগুলোকে অবতরণের সুযোগ দেওয়া, তাহলে যে ফ্লাইটের টিকিটের যে অতিরিক্ত দাম সেটাও দিতে হবে না, এবং এই যে ফ্লাইটগুলো সেগুলোতে ব্রিটিশ বাংলাদেশিরা বা সিলেটি যারা রয়েছেন তারা অনেক স্বাচ্ছন্দ্যে ফ্লাইট করতে পারবেন। এটা অনেক দিন থেকে আমাদের দাবি ছিল, সিলেটের যারা আমরা আছি প্রবাসী সহ যারা আমরা ব্যবসার সাথে জড়িত, যে এখানে যাতে অন্ততপক্ষে
বিদেশি এয়ারলাইন্সগুলোকে নামানো হয়, এবং আমার যতটুকু জানা বিদেশি এয়ারলাইন্সগুলো নামার জন্য চেষ্টা করতেছে, কিন্তু জানি না কোন অদৃশ্য শক্তির কারণে যেন বিমানকে হয়তো টিকিয়ে রাখার জন্যই বিদেশি এয়ারলাইন্সগুলোকে আনতেছে না। মোর দেন 80% যাত্রী সিলেটের থাকে যুক্তরাজ্য সহ বিভিন্ন জায়গার, কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা বিভিন্ন সময় আমাদের ব্যবসায়ীদের দাবি এবং আমাদের প্রবাসীদের দাবি পূরণে সিলেট থেকে ফ্লাইট শুরু করলেও আমরা নিয়মিত ফ্লাইট পাচ্ছি না। দিনে দিনে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও গুরুত্ব বাড়ছে দেশের উত্তর পূর্বাঞ্চলের এই বিমানবন্দরটির। তবে যাত্রী হয়রানি, ফ্লাইট সংকট বা অন্য যে কোনো অভিযোগে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া যায় ছকে বাঁধা কিছু উত্তর। এয়ার সার্ভিস এগ্রিমেন্টের আওতাধীন সকল এয়ারলাইন্স দে ক্যান অপারেট, তাদের বাণিজ্যিক সম্ভাবনা বা অন্য সকল কিছু বিবেচনায় তারা যদি সিদ্ধান্ত নেন আমাদের কাছে আসলে আমরা তো ওয়েলকাম জানানোর জন্য প্রস্তুত আছি, সকল সুযোগ সুবিধা সহ। সক্ষমতা বাড়িয়ে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক রূপ দিতে 2020 সালে গৃহীত 2116 কোটি টাকার বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পটিও মুখ থুবড়ে পড়েছে অনিয়ম আর দুর্নীতিতে। 3 দফা মেয়াদ বাড়ালেও কাজ না করে 212 কোটি টাকা ছাড়ের অভিযোগে 11 জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। নাশকতার সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সেনা হেফাজতে নেওয়া মেজর সাদিকুল ও আওয়ামী লীগের 22 কর্মকর্তার পরিকল্পনা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে নাশকতার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারিও দেন উপদেষ্টা। রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের 11টি ইউনিটের কর্মীদের প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সকাল 10টায় সুন্দরবন মার্কেটের 5 তলায় অগ্নিকাণ্ডের খবর পায় দমকল বাহিনীর সদস্যরা। পরে ঘটনাস্থলে একে একে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট পৌঁছায়। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও সহায়তা করতে দেখা যায়। তবে অগ্নিকাণ্ডের কারণ, হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এসব বিষয়ে কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের ব্রিফ করার কথা রয়েছে। জুলাই আন্দোলনে রায়ের বাজার বধ্যভূমিতে 114 গণকবর তোলার সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের গুপ্ত মিটিং আইন শৃঙ্খলায় প্রভাব ফেলবে না। তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর যে বা যারাই ষড়যন্ত্রে যুক্ত থাকবে কাউকেই ছাড় দেয়া হবে না। আবির আহমেদের রিপোর্ট। থানার সার্বিক কার্যক্রম পরিদর্শনে শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর থানায় যান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি ও থানার সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেন তিনি। পরে সাংবাদিকদের কাছে নিরাপত্তা ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগের বিভিন্ন গোপন বৈঠকের বিষয়ে তিনি বলেন, নাশকতার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে। যে বাহিনী যে জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না, সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে। আর যেহেতু আপনারা বললেন যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এবং তারাও যদি কোনো রকমের অপকর্ম করতে চায় কোনো রকমের ছাড় পাবে না। এদিকে থানা পরিদর্শন শেষে জুলাই আন্দোলনে শহীদদের গণকবর জিয়ারত করতে রায়েরবাজার বধ্যভূমিতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে তিনি জানান, শহীদদের লাশ শনাক্তে কবর খোঁড়ার কথা। যাদের এখানে দাফন করা হয়েছে তাদের কিন্তু অনেকে শনাক্ত করা যায় নাই। আমরা অবশ্য আছে যে এদের কিভাবে শনাক্ত করা যায়, এই জন্য আমাদের চিন্তা ভাবনা আছে, এবং খুব তাড়াতাড়ি আমরা হয়তো একটা শনাক্ত করার ব্যবস্থা করব। খুব তাড়াতাড়ি এদের শনাক্ত করে যারা তাদের বডি এখানে রাখতে চায় তারা এখানে রাখতে পারবে, আর যদি কেউ নিয়ে যেতে চায় ওটাও নিয়ে যেতে পারবে। গণকবর সৃষ্টির নেপথ্যে থাকা সবাইকে আইনের আওতায় আনার হুঁশিয়ারিও দেন তিনি। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। আগামী মঙ্গলবার জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে কথা জানানো হয়েছে। গণঅভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে বিকেল 5টায় জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হবে। এর আগে সকালে এক র্যালি শেষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছিলেন, জুলাই ঘোষণাপত্র কবে ঘোষণা করা হবে তা আজকের মধ্যেই জানানো হবে। জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক র্যালির আয়োজন করে। র্যালিটি রাজধানীর ওসমানীর স্মৃতি মিলনায়তন থেকে শুরু হয়ে
কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। র্যালিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ছাড়াও মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা যোগ দেন। এ সময় মাহফুজ আলম বলেন, এমন একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে আর কোনোদিন যেন স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে না হয়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশের মানুষ যেই লড়াই আমরা করেছিলাম মানবাধিকারের জন্য, মানুষের মানবিক মর্যাদার জন্য, গণতান্ত্রিক অধিকারের জন্য, সেই অধিকারের লড়াই আবার বারবার আমাদের 20 বছর পর পর এই দেশে লড়াই করতে হয়। আমরা মনে করি এই সাইকেল বন্ধ করে ফেলা উচিত। আমাদেরকে এই এতগুলো মানুষ মরে যাওয়ার পরে আমাদেরকে আসলে এমন একটি ব্যবস্থার ভিতরে যাওয়া উচিত যেই ব্যবস্থাতে আমাদেরকে আবার কোনো একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়তে হবে না, কোনো একটা স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে লড়তে হবে না। রাষ্ট্র সংস্কারে যারা নতুন তত্ত্ব নিয়ে হাজির হচ্ছেন তারা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর নীলক্ষেতে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের ৫ম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় আমির খসরু বলেন, নির্বাচনকে যারা বাধাগ্রস্ত করতে চায় তারাই সংসদীয় প্রক্রিয়ার বাইরে গিয়ে কথা বলছে। বিপ্লবের পরে যেসব দেশ গণতন্ত্রের পথে ফেরত যেতে পারেনি সেসব দেশ গৃহযুদ্ধের দিকে ধাবিত হয়েছে বলেও মন্তব্য করেন আমির খসরু। তিনি বলেন, দলীয়ভাবেই বিএনপি সংস্কারের পক্ষে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপি যে মতামত দিয়েছে তা জনগণের কল্যাণে। আমাদের সংসদীয় গণতন্ত্রকে আপনি ভুল পথে নিয়ে গিয়ে সংসদীয় গণতন্ত্রের যে কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এটাকে অন্যদিকে নিয়ে গিয়ে সেটা করা মোটেই ঠিক হবে না। স্বচ্ছতার সাথে যদি আপনাকে করতে হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো পরিবর্তন আনতে হয়, সংসদের বাইরে সেটা করার কোনো সুযোগ নাই। যারা এই কথাগুলো বলে আজকে বাংলাদেশের আগামী দিনের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে। জুলাই গণহত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আগামীকাল শেখ হাসিনার বিরুদ্ধে সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষ্য গ্রহণ শুরু হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানিয়েছে, আদালতের অনুমতির সাপেক্ষে পুরো সাক্ষ্য গ্রহণ রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হতে পারে। এর আগে গত 10 জুলাই আগস্টের মানবতা বিরোধী হত্যা মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিচার শুরুর আদেশ দেন আদালত। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এই মামলার 2 আসামি শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন। অন্য আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন নিজের অপরাধ স্বীকার করে মামলার রাজসাক্ষী হয়েছেন। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন অপারেশনের নেতৃত্ব দেয়া বিশেষজ্ঞ সার্জন ডাক্তার জাহাঙ্গীর কবির। তিনি জানান, জামায়াতের আমির শারীরিকভাবে সুস্থ হলেও আগামী বেশ কয়েক ঘন্টা তাকে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। আগামী 3 দিনের মধ্যে ডক্টর শফিকুর রহমানকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ডক্টর শফিকুর রহমানের 2টি ধমনীতে মোট 4টি বাইপাস করা হয়েছে। চিকিৎসকরা জানান, জামাত আমিরের দেশে চিকিৎসা গ্রহণের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে দেশের অভ্যন্তরে উন্নত চিকিৎসা নেওয়া সম্ভব। ওনার অপারেশনটা ইনশাল্লাহ খুব ভালো হয়েছে। 3টা বাইপাস করার কথা ছিল, আমরা মোট 4টা বাইপাস করছি যেন ওনার কোনো দিকে কোনো সমস্যা না হয় ইনশাল্লাহ। এবং অ্যানেস্থেশিয়া দিয়ে ডক্টর শহীদ ছিল এবং ওনার টিম এবং আমার কার্ডিয়াক সার্জারি সব টিম সুষ্ঠুভাবে কোনো কমপ্লিকেশন ছাড়া অপারেশন শেষ করেছে এবং আমি আশা করি উনি 7 দিনের দিন বাসায় চলে যাবেন। কক্সবাজারের রামুতে ট্রেনের সাথে ধাক্কা লাগে যাত্রীবাহী সিএনজি অটোরিকশার। এতে প্রাণ গেছে শিশু, নারী সহ 5 যাত্রীর। দুপুরে রামু উপজেলার রশিদনগর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রশিদনগর রেল ক্রসিংয়ে সিএনজি উঠে পড়লে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কা লাগে। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং যাত্রীর দেহ ছিন্ন ভিন্ন হয়ে পড়ে। এ সময় সিএনজি অটোরিকশা চালক, 2 নারী ও 2 শিশু নিহত হয়েছে। নিহতরা হলেন সিএনজি অটোরিকশা চালক শাহাবুদ্দিন, যাত্রী মর্জিনা ও তার শিশু সন্তান। অপর 2 জনের পরিচয় পাওয়া যায়নি। যারা ব্যাংক ঋণ নিয়ে দেশ থেকে টাকা পাচার করেছে তারা বিদেশে পালিয়ে আছে।
এ কারণে কিছু কারখানা বন্ধের জন্য সরকার দায়ী না বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন। সকালে রাজশাহী নগরীর তেরখাদিয়া এলাকায় জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। এর আগে তিনি একই ভবনে একটি গবেষণা কনফারেন্সের উদ্বোধন করেন। সেখানে তিনি শ্রমিকদের স্বাস্থ্যবিধির করুণ অবস্থার কথা তুলে ধরে বলেন, চা বাগানে শৌচাগার না থাকা খুবই অমানবিক। এর ফলে সেখানকার নারী কর্মীদের ক্যান্সার হচ্ছে বলে মনে করেন তিনি। কারখানা বন্ধ হওয়ার তো দায়ী আমি না, তারা ব্যাংকের থেকে লোন নিয়েছে, টাকা পয়সা বিদেশে পাচার করেছে, টাকা পয়সা দিতে পারছে না, দেশ থেকে পালিয়ে গেছে, কারখানা চলছে না বাংলাদেশে। তো যদি কারখানা নাই চলতো তাহলে 7%, 8% আমাদের এক্সপোর্ট গ্রোথ হতো কীভাবে এই কিছুদিনের মধ্যে। শরীয়তপুরের পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধে ভাঙন অব্যাহত রয়েছে। নতুন করে নদীগর্ভে বিলীন হয়েছে কয়েকশো মিটার এলাকা, বাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন আতঙ্কে বাড়িঘর সরিয়ে নিচ্ছেন তীরের বাসিন্দারা। এদিকে ভাঙন কবলিত স্থান পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে সহযোগিতা করেছে জেলা প্রশাসন। শরীয়তপুর থেকে আব্দুল আজিজ শিশিরের পাঠানো রিপোর্ট। প্রবল স্রোতে এভাবেই ভেঙে যাচ্ছে নদীর তীর, বিলীন হচ্ছে বসতবাড়ি, রাস্তাঘাট, গাছপালা। নদীগর্ভে হারিয়ে যাচ্ছে তীরের গুরুত্বপূর্ণ স্থাপনা। কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে তীব্র ভাঙন দেখা দিয়েছে শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধে। পানি উন্নয়ন বোর্ড বলছে, দফায় দফায় ভাঙনে নদী রক্ষা বাঁধের প্রায় 600 মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে প্রায় শতাধিক পরিবার গৃহহীন হয়ে পড়েছে। সব হারিয়ে দিশেহারা তীরের বাসিন্দারা। ফজর আজানের পর থেকেই আমরা ঘর দুয়ার ভাঙিয়ে সরাই থাকতেছি, যে হেন্দা পারছে সরাই নিয়ে গেছে। আমাদের অনেক কোনো ব্যবস্থা একটা নেই। আমার ভাই কোনো কিছু নাই, আমার স্থান নাই, বাড়ি ঘর নাই, ঘর দুয়ার হালাই এখন থুয়েছে হের অন্তর কোন স্থান নাই, উড়াম কি করুম। ভাঙন কবলিত স্থান পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে সহযোগিতা করছে জেলা প্রশাসন। আর বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। তাদেরকে টিম দেওয়া হয়েছে, খাবার দেওয়া হয়েছে, টাকা দেওয়া হয়েছে। আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য কিভাবে এটা রিকভার করা যায় সেই ব্যবস্থাটা আমাদের। ভাঙন রোধে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগীদের। এনটিভি নিউজ ডেস্ক। সাভারে স্বৈরাচারী সরকারের তপ্ত বুলেটে ঝাঁঝরা হয়েছে একের পর এক মায়ের কোল। শহীদ হয়েছেন 71 জন। তাদের একজন ছিলেন সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের 10ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী সাফওয়ান আক্তার সদ্য। জুলাই বিপ্লবের 1 বছর হতে চলল, এখনো থামেনি শহীদ পরিবারের কান্না। মামলা হলেও শেষ হয়নি তদন্ত। স্বজন হারানোর কষ্ট আর যন্ত্রণা নিয়েই প্রতিটি মুহূর্ত কাটছে শহীদ পরিবারের সদস্যদের। আক্ষেপ, বৈষম্যের বিরুদ্ধে তাদের সন্তান অকাতরে প্রাণ বিসর্জন দিলেও এখনও অধরা কাঙ্ক্ষিত বৈষম্যহীন বাংলাদেশ। দাবি যথাযথ স্বীকৃতি আর বিচারের। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের 10ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী ছিলেন সাফওয়ান। স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হবার। স্বৈরাচার বিরোধী আন্দোলনে বাবার সাথে লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দিয়ে গত বছরের 5 আগস্ট সাভারের পাকিজা মোড়ে পুলিশের বুলেটে ঝাঁঝরা হয়ে থেমে যায় তার প্রাণ। একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা গোটা পরিবার। সেই পুলিশ আমার ছেলের প্রাণটা কাড়ে নিছে। আল্লাহর কাছে আমি বিচার চাই। পুলিশের জন্য আমার ছেলেকে যে কষ্ট দিচ্ছে ওই পুলিশ জন্য আরো অধিক কষ্ট পায়। সাফওয়ানের ঘরটি আছে আগের মতোই। আইডি কার্ড, জামা কাপড় আর হাজারো স্মৃতি এখন কেবলই বিমূর্ত যন্ত্রণা আর বিষাদের কান্নার নোনা জল হয়ে ভেসে বেড়ায় বাতাসে। কিন্তু আজকে 1 বছর হয়ে গেল, আমার ছেলে তো বাবাকে বাবা ডাকে না। আজকে যারা আমার ছেলেকে নিহত করছে, আরও যারা নিহত হয়েছেন, আমি এর সুষ্ঠু বিচার চাই। বিচারের কাজটা আমি সরকারকে অনুরোধ করব যাতে খুবই ত্বরান্বিত করে। 2 ভাই বোনের মধ্যে বড় বোন আক্তিয়া জামান তিসমা শ্রবণ প্রতিবন্ধী। ভাই হারানোর বেদনায় প্রতি মুহূর্তের
বুকফাটা বোবা আর্তনাদি হয়ে উঠেছে তার শোকের ভাষা। শহীদ সাফওয়ান আক্তার সদ্যর হত্যাকারীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি হয়তো কিছুটা সান্ত্বনা দিতে পারে, কিন্তু তার জন্যই বা আর কতটা অপেক্ষা, এমন প্রশ্নই এই শহীদ পরিবারের। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। ক্যামেরায় জুলাই বিপ্লব এই শিরোনামে চট্টগ্রামে শুরু হয়েছে 3 দিন ব্যাপী চিত্র প্রদর্শনী। দুপুরে জেলা প্রেস ক্লাবের সামনে প্রদর্শনী উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। প্রদর্শনীতে ঢাকা থেকে 60 এবং চট্টগ্রামের 40টি সহ জুলাই বিপ্লবের শতাধিক ছবি স্থান পায়। এতে অংশগ্রহণকারী ফটো সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রদর্শনী ঘুরে দেখেন। পরে প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক নুরুদ্দিন আহমেদ সহ অনেকে। এ সময় বক্তারা বলেন, এসব ছবি আগামী প্রজন্মের জন্য জুলাই বিপ্লবের ইতিহাস হয়ে থাকবে। ছবির কথা বলে, একটা ছবি কিন্তু সমস্ত প্রমাণ করে দেয় যে তখন কি হয়েছিল, স্বৈরাচার যাওয়ার সময়, স্বৈরাচার পতনের সময় বাংলাদেশে কি হয়েছিল, এই ছবিগুলি তার প্রমাণ করে। আশা করি সবারই ভালো লাগবে এবং একটা ডকুমেন্ট থাকবে যে স্বৈরাচার যাওয়ার সময় বাংলাদেশ কি করে গেছে ওরা, এই সমস্ত থাকবে। এদিকে জুলাই অভ্যুত্থানে প্রবাসীদের অবদান স্মরণে জুলাই রেমিটেন্স যোদ্ধা দিবস পালিত হয়েছে চট্টগ্রামে। এ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম জেলা প্রশাসন, কর্মসংস্থান ও জনশক্তি অফিস। এ সময় প্রবাসী কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মহেন্দ্র চাকমা, জেলা প্রশাসনের সহকারী কমিশনার জাকিয়া মুনতাহিনা সহ অনেকে উপস্থিত ছিলেন। এদিকে টাঙ্গাইলে গণঅভ্যুত্থানের স্মরণে জুলাইয়ের মায়েরা শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী হয়েছে। জুলাই পুনর্জাগরণ উদযাপনের অংশ হিসেবে জুলাইয়ের মায়েরা শীর্ষক সেমিনার, আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে নওগাঁয়। জুলাইয়ের মায়েরা শীর্ষক অভিভাবক সমাবেশ হয়েছে ঝালকাঠিতে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন কার্যালয় সম্মেলন কক্ষে জুলাইয়ের মায়েরা শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী হয়েছে। এছাড়া ঠাকুরগাঁও, জয়পুরহাট, যশোর, কিশোরগঞ্জ সহ বিভিন্ন স্থানে জুলাই অভ্যুত্থানের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। বাগেরহাট 4 আসন বিলুপ্তি ও 3 আসনকে বিভাজনের প্রতিবাদে সর্বদলীয় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বাগেরহাট শহরের ট্রাফিক মোড় থেকে বের হওয়া প্রতিবাদ মিছিলটি বাগেরহাট খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করে। সমাবেশে বক্তারা বলেন, 1971 সালের পর থেকেই বাগেরহাটে 4টি সংসদীয় আসন, এখান থেকে একটি আসন কমানো অযৌক্তিক। নির্বাচন কমিশনের এমন সুপারিশ কিংবা সিদ্ধান্ত নেয়ার আগে জেলার রাজনীতিবিদ ও সাধারণ মানুষের সাথে আলাপ করা প্রয়োজন ছিল। আগামীকালও বিক্ষোভ কর্মসূচি পালন ও জেলা প্রশাসকের মাধ্যমে নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি দেওয়া হবে। আজ মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে শুরু হচ্ছে মৎস্য আহরণ। কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন, অবমুক্ত করা পোনা মাছের সুষ্ঠু বৃদ্ধির জন্য গেল 1 মে থেকে 30 আগস্ট পর্যন্ত কাপ্তাই হ্রদে 3 মাস মাছ শিকারের নিষেধাজ্ঞা রাখা হয়। কিন্তু কাপ্তাই হ্রদে পর্যাপ্ত পানি থাকায় সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। তাই আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে মৎস্য আহরণ। কর্মচঞ্চল হয়ে উঠেছে জেলার সবথেকে বড় মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি ঘাট। গাজীপুর ক্লাব লিমিটেডের ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ 11 বছর ফ্যাসিবাদের দখলে থাকা গাজীপুর ক্লাব লিমিটেড উদ্ধার করে প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সদস্যদের সম্মতিক্রমে গাজীপুর ক্লাব লিমিটেডের 2025-2028 মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন এম মঞ্জুরুল করিম রনি এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ফখরুল ইসলাম। চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভের নাম ফলকের উন্মোচন করেছে জেলা যুবদল ও ছাত্রদল। সকালে নগরীর আকবর শাহ এলাকায় শহীদ চত্বরের নাম ফলক উন্মোচন করেন ওয়াসিম আকরামের বাবা মোহাম্মদ শফিউল আলম। দেশ রক্ষায় তারেক মঞ্চ নামের সংগঠনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ সহ নানা কর্মসূচি পালন হয়েছে। এ সময় নগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, বিএনপি নেতা আব্দুর সত্তার সহ অনেকে উপস্থিত ছিল। গেল 21 জুলাই উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় শহীদ হন রাইসা মুনি। মাইলস্টোন স্কুলে শহীদ শিক্ষার্থী রাইসা মুনির পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছে বিমান বাহিনী।
দুপুরে যশোর মতিউর রহমান ঘাঁটি থেকে স্কোয়াড্রন লিডার মোহাম্মদ জিহাদুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাইসা মুনির গ্রামের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নে তার বাড়িতে যান এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। পরে রাইসার কবরে গার্ড অব অনার প্রদান করেন ও পুষ্পস্তবক অর্পণ করেন। স্ত্রীর চিকিৎসার খরচ মেটাতে ভ্যান চুরি করতে বন্ধুকে হত্যা করায় দুজনকে আটক করেছে র্যাব। সকালে এক সংবাদ সম্মেলনে র্যাব জানায় নিহত ভ্যান চালক জিহাদ এবং তার হত্যাকারী সাগর ও সুলতান পরস্পর বন্ধু। স্ত্রীর চিকিৎসার খরচ মেটাতে গেল 30 জুলাই সন্ধ্যায় নাটোরের সিংড়ার চৌগ্রাম বাজারে জিহাদকে খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে অজ্ঞান করে। এরপর তাকে শ্বাসরোধে হত্যার পর পানিতে ফেলে দিয়ে সাগর ও সুলতান ভ্যান নিয়ে চলে যায়। বৃহস্পতিবার রাতে সিংড়া থেকে নিহত জিহাদের মরদেহ উদ্ধার করা হয়। মৌলভীবাজারের বড়লেখায় দিনে দুপুরে ডাকাতির মামলায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন সেলিম ওরফে অনিক ও সাকিব আহমেদ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে মুঠোফোন, নগদ 99,500 টাকা, ডাকাতিতে ব্যবহৃত দা। দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ জানায় মামলার বাদী আব্দুল আহাদ গত 30 জুলাই পূবালী ব্যাংক বড়লেখা শাখা থেকে 2 লাখ টাকা উত্তোলন করেন। ওই টাকা সহ তার মেয়ের ভ্যানিটি ব্যাগে রাখা নগদ 16,000 টাকা নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় ভয়ভীতি দেখিয়ে ব্যাগ ভর্তি টাকা ছিনিয়ে নেয়। নতুন নতুন তথ্য ও আইডিয়া দিয়ে সংসদীয় গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা হচ্ছে, আর যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে জাতীয় নির্বাচন পেছানোর চেষ্টা করছে তাদের সেই উদ্দেশ্য সফল হবে না। সংবিধান পরিবর্তন নির্বাচিত সরকার ছাড়া পৃথিবীর কোথাও কেউ কখনো করেনি বলে জানান বিএনপির সিনিয়র নেতারা। শনিবার সকালে রাজধানীতে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে তারা এসব কথা বলেন। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। রাজধানীর নীলক্ষেতে সাবেক মন্ত্রী বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় অংশ নিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংবিধান পরিবর্তন করতে হলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংসদের মাধ্যমে করতে হবে। এর বাইরে যারা করতে চায় তাদের গণতন্ত্র ও নির্বাচন বাধাগ্রস্ত করাই উদ্দেশ্য। নতুন নতুন ধারণা এনে আমাদের সংসদীয় গণতন্ত্রকে আপনি ভুল পথে নিয়ে গিয়ে সংসদীয় গণতন্ত্রের যে কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এটাকে অন্যদিকে নিয়ে গিয়ে সেটা করা মোটেই ঠিক হবে না। স্বচ্ছতার সাথে যদি আপনাকে করতে হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো পরিবর্তন আনতে হয়, সংসদের বাইরে সেটা করার কোনো সুযোগ নাই। যারা এই কথাগুলো বলে আজকে বাংলাদেশের আগামী দিনের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে। এদিকে রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে জুলাই অভ্যুত্থানের শহীদদের সম্মাননা অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির 2 সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন ও হাফিজউদ্দিন আহমেদ বলেন, পৃথিবীর কোথাও অনির্বাচিত সদস্যরা সংবিধান পরিবর্তন করতে পারেন না। সংস্কার প্রস্তাবে যে এতদিন মিটিং হচ্ছে, কি মিটিং হচ্ছে? দেখা যায় যে অধিকাংশই এটা চায় ওইটা চায়, সব বুঝাচ্ছে। পৃথিবীর ইতিহাসে কোথাও নাই অনির্বাচিত ব্যক্তিরা সংবিধান সংশোধন করে। যে সংবিধান আমরা রক্ত দিয়ে 72 সালে প্রতিষ্ঠা করেছি সেটাকে তারা ছুড়ে ফেলে দিতে চায়। দিন শেষে আপনাকে যদি ঐক্যের মধ্যে ফাটল ধরান, স্বৈরাচার কিন্তু বসে নাই। কোনো অবস্থাতেই বিশৃঙ্খলা দিয়ে আগামী জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র যারা করছেন তারা কামিয়াবি হবেন না। ফ্যাসিবাদ বিরোধীদের ঐক্য ধরে রাখার আহ্বান জানান বিএনপি নেতারা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচিত সংসদের হাতে সংস্কার কার্যক্রম ছেড়ে না দিয়ে অন্তর্বর্তী সরকারের সময় থেকেই জুলাই সনদ কার্যকর করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে বাংলা মোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। এই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন এবং সংসদ গঠনের দাবি জানান নাহিদ ইসলাম। একই সাথে দাবি জানান জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতির। নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াই এখনও চলমান উল্লেখ করে তিনি জানান, আগামীকাল বিকেল 4টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার পাঠ করা হবে। এছাড়া জুলাইয়ের নাম বিক্রি করে কেউ অপকর্ম করলে ব্যবস্থা গ্রহণের কথাও জানান নাহিদ ইসলাম। জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। আমরা নির্বাচিত সংসদের হাতে এই সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না, বরং জুলাই সনদের ভিত্তিতেই আগামী সংসদ গঠিত হবে বা গণপরিষদ গঠিত হবে এবং এই অন্তর্বর্তী সরকারের সময় থেকেই জুলাই সনদটি কার্যকর করতে হবে। কক্সবাজারে ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশার 5 জন নিহত হয়েছে, যার মধ্যে 2 নারী ও শিশু রয়েছে। দুপুরে জেলার রামু উপজেলার রশিদনগর রেল ক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনার জন্য অরক্ষিত রেল ক্রসিংকে দায়ী করছে স্থানীয়রা।
কক্সবাজার থেকে ইকরাম চৌধুরী টিপুর পাঠানো রিপোর্ট। চোখের সামনে চলন্ত একটি ট্রেনে হিস্ট্রে নিয়ে যাচ্ছে একটি সিএনজি চালিত অটোরিকশাকে। এভাবেই পার হলো প্রায় 1.5 মাইল। দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। প্রত্যক্ষদর্শীরা জানায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি রামু উপজেলার রশিদনগর রেল ক্রসিং এর কাছাকাছি আসলে সে মুহূর্তেই একটি সিএনজি রেল ক্রসিং এ ওঠে। পার হবার আগেই ট্রেনের ধাক্কায় হতাহতের এই ঘটনা ঘটে। স্থানীয়রা বলছেন, রেলপথের বেশ কিছু স্থানে অরক্ষিত রেল ক্রসিং থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, এ ঘটনায় ভারোয়াখালীর জাফর আলমের মেয়ে আসমাউল হোসনা ও রেনু আক্তার এবং আসমাউলের শিশু সন্তান আতাউল্লাহ ও সিএনজি চালক হাবিবুল্লাহ নিহত হয়। সিএনজি ড্রাইভার হাবিবুর রহমান এবং সিএনজি যাত্রী রেনু আক্তার, আসমাউল হোসনা ও আসমাউল হোসনার সন্তান আতাউল্লাহ ঘটনাস্থলে নিহত হন। এই ঘটনা যেহেতু আমাদের রামু থানাধীন এলাকা হইলো, এটা আপনার রেলওয়ে পুলিশের দায়িত্ব এবং তারা এটা সুরতহাল রিপোর্ট প্রস্তুত করছে। এই ঘটনাকে কেন্দ্র করে রেলপথে অবস্থান করে স্থানীয়রা। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এনটিভি নিউজ ডেস্ক। মার্কিন বাজারে বাংলাদেশের পোশাক রফতানিতে 20% শুল্ক নিয়ে এখনই আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই, এমন তথ্য জানিয়ে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেছেন, শুল্ক আরও কমাতে এখনও কিছু দেশ আলোচনা চলমান রেখেছে। দুপুরে রাজধানী উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় থাকা দেশগুলো শুল্ক কমাতে সক্ষম হলে বাংলাদেশ রফতানির প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এমন বাস্তবতায় বিজিএমইএ সভাপতি বাংলাদেশের সরকারকে শুল্ক আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। বলেন, রফতানিতে প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখতে আলোচনার পাশাপাশি পোশাক শিল্পের প্রণোদনার সহায়তা অব্যাহত রাখতে হবে। এদিকে মার্কিন শুল্ক কমাতে বড় ভূমিকা রাখায় অন্তর্বর্তী সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন বিজিএমইএ সভাপতি। ব্রডার সেন্সে এটা বায়াররাই বহন করবেন, এটাই আমাদের এই 20% নিয়ে অবশ্যই আমাদের স্বস্তির বিষয় আছে। তো আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বীদের তুলনায় আমাদের ট্যারিফ সহনীয় পর্যায়ে আছে। আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ বিশেষ করে ভারত, ভিয়েতনাম, চীন, পাকিস্তান, তারা কিন্তু এই ট্যারিফের পার্সেন্টেজ নিয়ে বসে থাকবে না। এখানে বলতে চাই যে এখানে আত্মতুষ্টির কোনো সুযোগ নাই, কারণ যুক্তরাষ্ট্রের সর্বশেষ নির্বাহী আদেশে স্পষ্ট করে বলা আছে, কিছু দেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বা নিরাপত্তা চুক্তি আলোচনা এখনও চলমান আছে।